Hello and welcome to the video lecture on the remaining part of carbonyl chemistry. এটা carbonyl chemistry study material 2 এর উপর বেস করে ডিজাইন করা এবং এটার প্রথম অংশে আমরা বেশ কিছু রিঅ্যাকশন লাইক অ্যালডল রিঅ্যাকশনস ইত্যাদি এগুলো ডিসকাস করেছিলাম। সেখানে আমাদের ডিসকাশনটা ইনকমপ্লিট ছিল। আরও 3টে বা 4টে নেম রিঅ্যাকশন আমাদের পড়া বাকি আছে, সেগুলো আমরা এই ভিডিও লেকচারে অ্যাড্রেস করব। এই রিঅ্যাকশনগুলোর কোনোটারই মেকানিজম আমাদের নেই, অতএব এখান থেকে আমরা শর্ট নোট এক্সপেক্ট করতে পারি। সেক্ষেত্রে রিঅ্যাকশনের ডিসক্রিপশন, একটা এক্সাম্পল, এরকম কিছু আমাদেরকে লিখতে হবে। আর অনেক সময় প্রোডাক্ট বলে দিতে পারে কোন রিঅ্যাক্ট্যান্ট থেকে তৈরি হবে কোন কন্ডিশনে, অথবা রিঅ্যাক্ট্যান্ট বলে দিল, দিয়ে বললো যে এই রিএজেন্ট দেওয়া হয়েছে, তাহলে প্রোডাক্ট কী হবে। এই ধরনের প্রশ্ন আমরা আশা করতে পারি এখান থেকে। প্রথম যে নেম রিঅ্যাকশনটা আছে সেটা হচ্ছে বেনজয়েন কনডেনসেশন। বেনজয়েন কনডেনসেশন সেটা বেনজালডিহাইড বা এই ধরনের অ্যারোমেটিক অ্যালডিহাইডের একটা কনডেনসেশন রিঅ্যাকশন, যেখানে সোডিয়াম সায়ানাইড দেওয়া হয় ক্যাটালিটিক অ্যামাউন্টে অ্যালকোহলিক মিডিয়ামে রিফ্লাক্সিং কন্ডিশনে এই রিঅ্যাকশনটা হয়, এবং এর ফলে এই দুটো কার্বনিল কার্বনের মধ্যে একটা সিঙ্গেল বন্ড তৈরি হয়, এবং অ্যাজ ইফ একটা কার্বনিল কার্বন হাইড্রোজেন ডোনেট করে আর আরেকটা কার্বনিল পার্ট সেই হাইড্রোজেনটাকে অ্যাকসেপ্ট করে। এবং ভাবতে পারি যে এই হাইড্রোজেনটা শিফট করে গিয়ে অ্যাজ ইফ এই অক্সিজেনের মাথায় উঠেছে এবং এইখানে নতুন কার্বন কার্বন বন্ড তৈরি হয়েছে। এই যে কম্পাউন্ডটা বেনজালডিহাইড থেকে পাওয়া যায় তাকে বলা হয় বেনজয়েন, হুইচ ইজ অবভিয়াসলি আলফা হাইড্রক্সি কিটোন, কারণ এই কার্বনটা আলফা কার্বন। তাহলে এইটা ক্যারেক্টারিস্টিক রিঅ্যাকশনস ফর দি অ্যারোমেটিক অ্যালডিহাইডস, নট ফর অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডস, বিকজ অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডদের জন্য সায়ানোহাইড্রিন তৈরি হয়ে যায়। তোমার যদি মনে থাকে, আমরা পড়েছিলাম HCN অ্যাডিশন অ্যাক্রস কার্বন অক্সাইড ডাবল বন্ড, সেখানে সায়ানোহাইড্রিন তৈরি হয়। সেই জিনিসটা অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডের জন্য হয়ে যায়, অ্যারোমেটিক অ্যালডিহাইডের জন্য কিন্তু সায়ানাইড ক্যাটালাইজ কন্ডিশনে আমরা বেনজয়েন পাই। এবার এদেরকে আমরা যদি সাপোজ দুটো একই রকম অ্যালডিহাইড না নিয়ে যদি দুটো আলাদা আলাদা অ্যালডিহাইড নিয়ে রিঅ্যাকশন করি, তাহলে পসিবিলিটি আছে দু রকমের বেনজয়েন বা অ্যাকচুয়ালি 3 রকমের বেনজয়েন তৈরি হওয়ার। সেখানে যাওয়ার আগে আমরা একটুখানি দেখে নিই যে এই বেনজয়েনকে আমরা এই হাইড্রোজেন ডোনার সেই হিসেবে বা হাইড্রাইড ডোনার সেই হিসেবে কীভাবে চিনতে পারি। এই যে বেনজয়েন মলিকুলটা, এটা দুটো বেনজালডিহাইড থেকে এসছে, তার মধ্যে একটা অ্যাজ ইফ এই হাইড্রোজেনটাকে ডোনেট করেছে, আরেকটা এই হাইড্রোজেনটাকে অ্যাকসেপ্ট করেছে। তাহলে এই ডোনারটাকে আমরা রেড কালার দিয়ে ডিনোট করছি আর অ্যাকসেপ্টারটাকে আমরা ব্লু কালার দিয়ে ডিনোট করছি, অ্যাজ ইফ এই হাইড্রোজেনটাকে অ্যাকসেপ্ট করেছে এই ব্লু কালারের পার্টটা, আর রেড কালারের পার্টটা নিজের অ্যালডিহাইড হাইড্রোজেনকে ডোনেট করেছে, সেই জন্য একে আমরা বলছি ডোনার আর এই পার্টকে আমরা বলছি অ্যাকসেপ্ট। তো এবার যদি আমরা সাপোজ দুটো আলাদা আলাদা অ্যালডিহাইডকে মেশাই, তাহলে দুটো সিচুয়েশন হতে পারে। একটা হচ্ছে বেনজালডিহাইডের সাথে এমন একটা অ্যারোমেটিক অ্যালডিহাইডের রিঅ্যাকশন হচ্ছে যেখানে ইলেকট্রন রিলিজিং গ্রুপ রয়েছে, যেমন প্যারা এনএন ডাইমিথাইল বেনজালডিহাইড। এনএন ডাইমিথাইল গ্রুপটার -I এফেক্ট আছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম লোন পেয়ার অফ ইলেকট্রনস আছে নাইট্রোজেনের উপরে, দেয়ারফর ইট ক্যান এক্সার্ট রেজোন্যান্স ইলেকট্রন ডোনেশন, অর্থাৎ এটা ওভারঅল একটা ইলেকট্রন রিলিজিং গ্রুপ হিসেবে আমরা ধরব। আবার অন্য একটা এক্সাম্পলে সেখানে আমরা প্যারা পজিশনে একটা নাইট্রো গ্রুপ রেখেছি। নাইট্রো ইজ এ নোন ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বাই -I অ্যান্ড -I, অর্থাৎ সে বেঞ্জিন রিং থেকে ইলেকট্রন টানে। এবার এখানে এই ধরনের মিক্সড বেনজয়েনে 3 রকমের প্রোডাক্ট হতে পারে। বেনজালডিহাইড থেকে বেনজয়েন হতে পারে, প্যারা এনএন ডাইমিথাইল বেনজালডিহাইড আরেকটা প্যারা এনএন ডাইমিথাইল বেনজালডিহাইডের সঙ্গে কনডেনসেশন করে আরেকটা বেনজয়েন দিতে পারে, আর এই বেনজয়েন এই কম্পাউন্ডটা ডোনার হিসেবে কাজ করে বেনজালডিহাইডের সঙ্গে রিঅ্যাকশন করে এই জিনিসটা দিতে পারে। আবার আরেকটা বেনজয়েনও তৈরি হতে পারে যেখানে এ অ্যাকসেপ্টর হিসেবে কাজ করছে এবং এ বেনজালডিহাইড ডোনার হিসেবে কাজ করছে। কিন্তু এইগুলোর মধ্যে, এই 4খানা জিনিসের মধ্যে আমরা একটাকে ডমিনেট করতে দেখি, সেটা হলো একটা মিক্সড বেনজয়েন বা যেটাকে ক্রস বেনজয়েন বা অনেক সময় হেটেরো বেনজয়েন বলে, যেটাতে এই গ্রুপটা, অর্থাৎ এই যে অ্যালডিহাইডটা যেটাতে ইলেকট্রন রিলিজিং গ্রুপ আছে, সেটা হাইড্রাইড ডোনার হিসেবে কাজ করছে। দেখো এই পার্টটা হাইড্রাইড ডোনার, আর বেনজালডিহাইডটা হাইড্রাইড অ্যাকসেপ্টার হিসেবে কাজ করছে, সেইটাকেই আমরা ডমিনেট করতে দেখব। আরেকটা যে মিক্সড বেনজয়েন হবে সেটাতে অবভিয়াসলি এই পার্টটা অ্যাকসেপ্টার আর বেনজালডিহাইড ডোনার, কিন্তু যেহেতু এইখানটায় ইলেকট্রন রিলিজিং গ্রুপ আছে তাই এর হাইড্রাইড ডোনেশন করার ক্ষমতা অনেক বেশি, সেই জন্য আমরা বেনজয়েন মিক্সড বেনজয়েন হিসেবে এটাকে ডমিনেট করতে দেখব।
এই যে কম্পাউন্ডটা তৈরি হয়েছে, যেটা অ্যাকচুয়ালি আমরা মেজর প্রোডাক্ট হিসেবে পাচ্ছি, সেখানে এই কার্বনিল গ্রুপটা ইলেকট্রন উইথড্রয়িং আর এই NMe2টা ইলেকট্রন রিলিজিং। তাহলে এর এখানে আমরা একটা এক্সটেন্ডেড কনজুগেশন দেখতে পাচ্ছি, যেটা এই মলিকিউলটাকে স্টেবিলিটি দিচ্ছে এবং এটাকে মেজর প্রোডাক্ট হতে হেল্প করছে। অন দি আদার হ্যান্ড, আমরা যদি বেঞ্জয়েন কন্ডেনসেশন করি, যেখানে প্যারাএনএন ডাইমিথাইল বেঞ্জালডিহাইড হাইড্রোজেন ডোনার না হয় হাইড্রাইড ডোনার না হয় হাইড্রাইড অ্যাকসেপ্টর হিসেবে কাজ করেছে, সেখানে কিন্তু এই যে কার্বনিলটা আর তার সাথে এই NMe2, তার কিন্তু কোনো রেজোনেন্স ইন্টারাকশন নেই, বিকজ মাঝখানে একটা sp3 কার্বন ঢুকে গেছে এখানে। ফলে তুমি এখানে এক্সটেন্ডেড কনজুগেশন লিখতে পারবে না, আঁকতে পারবে না, এবং তার ফলে এটা লেস স্টেবল হবে। তো ইলেকট্রন রিলিজিং গ্রুপ যদি থাকে এবং তার সাথে যদি আমরা সেই অ্যারোমেটিক অ্যালডিহাইডের সাথে যদি আমরা বেঞ্জালডিহাইডের রিয়াকশন করি, তাহলে হেটেরো বেঞ্জয়েন বা মিক্স বেঞ্জয়েন তৈরি হবে, যেখানে ইলেকট্রন রিলিজিং গ্রুপ প্রেজেন্ট আছে এমন অ্যালডিহাইডটা হাইড্রাইড ডোনার হিসেবে কাজ করবে। দ্যাট দেয়ারফর ইট মেক্স সেন্স যে আমরা যদি বলি যে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে, ইলেকট্রন রিলিজিং গ্রুপ না থেকে যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে, তাহলে আর ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকলে উল্টো হবে। সেক্ষেত্রে এই পার্টটা, এই অ্যালডিহাইডটা অ্যাকসেপ্টর হিসেবে কাজ করবে এবং এর ডোনার হিসেবে কাজ করবে, এবং ঠিক তাই হয়, ঠিক তাই ঠিক তাই হয়। এই বস্তুটাই ইলেকট্রন ডোনার হিসেবে, বেঞ্জালডিহাইড ইলেকট্রন ডোনার হিসেবে কাজ করে। এবং সেটার লজিকটা এইভাবে দেওয়া যেতে পারে যে যেহেতু এখানে নাইট্রো আছে, তার মানে -I - R এফেক্ট শো করছে, তার মানে এই কার্বনিল কার্বনের ইলেকট্রোফিলিসিটি খুব বেশি, তার ফলে হাইড্রাইড অ্যাকসেপ্টার ক্যাপাসিটি এখানে অনেক বেশি। আমরা মেকানিজমের মধ্যে যেতে পারছি না, ফলে এই জিনিসগুলো খানিকটা হয়তো ধোঁয়াটে থেকে যাচ্ছে। আনফর্চুনেটলি মেকানিজমের মধ্যে যাওয়ার কোনো অপশন নেই, কারণ শুধু শুধু এই ইনফরমেশনগুলো প্রসেস করে আমাদের কোনো লাভ নেই, সিলেবাসে মেকানিজম নেই। কিন্তু আমরা যদি এটা বোঝার চেষ্টা করি যে দুটো মিক্স বেঞ্জয়েন হতে পারতো, তার মধ্যে কোনটা মোস্ট স্টেবল বলে মনে হয়, ঠিক যে কারণে এখানে এক্সটেন্ডেড কনজুগেশন পাচ্ছিল, সেই একই কারণে এখানটায় কিন্তু এটা ডিস্টেবিলাইজড হয়ে যাবে, কারণ এটাও ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, এটাও ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। তো তাহলে একই রিং এর ভেতরে দুটো রাখলে সমস্যা আছে। এবং পার্টিকুলারলি যদি তুমি প্যারা পজিশনে রাখো, তার কারণ এই যদি ইলেকট্রন টানতে শুরু করে, তাহলে এই কার্বনটার ওপরে যেটা নাইট্রোর সঙ্গে যুক্ত আছে, সেখানে প্লাস চার্জ চলে আসবে। নাইট্রো নিজে তার পাশে মাইনাস চার্জকে পছন্দ করে, কারণ সে হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং। এক্সট্রা ইলেকট্রন ডেন্সিটি থাকলে সে হ্যান্ডেল করে, কিন্তু যদি তুমি তাকে বলো যে আমি পাশের কার্বনের প্লাস চার্জ তৈরি করে দিচ্ছি, তাহলে ইট ইজ নট গুড ফর দ্য নাইট্রো গ্রুপ অ্যাট অল। দেয়ারফর এই ধরনের সিচুয়েশন অ্যাভয়েড করতে চায়, এবং তার জন্য ও পাশে একটা sp3 কার্বন রেখে দেয়, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপটাকে পাশে সরিয়ে দেয়। এবং যেহেতু এ নিজে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তাই বেঞ্জালডিহাইড এখানে হাইড্রাইড ডোনার হিসেবে কাজ করে। এই এই সিস্টেমটার হাইড্রাইড অ্যাকসেপ্ট করার ক্ষমতা অনেক বেশি। আর এ যেহেতু ইলেকট্রন রিলিজিং গ্রুপ, তাহলে এই সিস্টেমের হাইড্রাইড ডোনার করার ক্ষমতা, ডোনেশন করার ক্ষমতা অনেক বেশি, এবং সেই জন্য আমরা এখানটাতে ক্রস বেঞ্জয়েন যখন হয়, তখন সেই বেঞ্জয়েনটাকে মেজর হতে দেখি যেখানে ইলেকট্রন রিলিজিং গ্রুপের প্রেজেন্সে সেই অ্যারোমেটিক অ্যালডিহাইডটা ডোনার হিসেবে কাজ করছে। অর্থাৎ সিম্পলি মনে রাখতে গেলে তুমি মনে রাখবে যে এই জায়গাটাতে যদি ইলেকট্রন রিলিজিং গ্রুপ থাকে, তাহলে ক্রস বেঞ্জয়েনে এই জায়গাতে কার্বনিল হবে, আর এই জায়গাতে যদি ইলেকট্রন রিলিজিং গ্রুপ থাকে, তাহলে এখানটায় CH2H হবে। এটা হলো বেঞ্জয়েন কন্ডেনসেশন। এরপর যে রিয়াকশনটা আছে, সেটা কার্বন কার্বন ডাবল বন্ড তৈরি করার একটা ভালো টেকনিক, অ্যালকিন তৈরি করার টেকনিক। সেটা হচ্ছে ভিটিক রিয়াকশন। এটা নোবেল প্রাইজ উইনিং রিয়াকশন। জর্জ ভিটিক এটার আবিষ্কার করেছিলেন, এবং ফসফরাস কম্পাউন্ড নিয়ে কাজ করার ফলে তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। রিয়াকশনটা অত্যন্ত পাওয়ারফুল রিয়াকশন, এর বহু ভেরিয়েশন আছে, কিন্তু আমরা জাস্ট বেসিক এবং ফান্ডামেন্টাল রিয়াকশনটুকু পড়ব। একটা কার্বনিল কম্পাউন্ড আছে, যেখানে আমরা বেঞ্জোফেনন নিয়েছি, আর তার সাথে এমন একটা কম্পাউন্ড দিচ্ছি যেটাকে আমরা বলে থাকি ফসফোরেন। আরো ভালো করে বলতে গেলে এটাকে বলা হয় ফসফরাস ইলিড। ইথার মিডিয়ামে তাদের রিয়াকশনে এই একটা কার্বন কার্বন ডাবল বন্ড তৈরি হয়। এই সিস্টেমটাতে অবভিয়াসলি এই অ্যালকিনটার এই পুরো পার্টটা, এই ফিনাইল ফিনাইল, এটা এসেছে বেঞ্জোফেনন থেকে। আর এই যে ব্লু কালারের CH2 গ্রুপটা হাইলাইট করা আছে, এইটা এসেছে আমার ফসফরাস ইলিড থেকে। আর এই ফসফরাস গ্রুপটা অক্সিজেনকে টেনে ট্রাইফিনাইল ফসফিন অক্সাইড তৈরি করে এলিমিনেটেড হয়ে যায়। এই রিয়াকশনের ড্রাইভিং ফোর্স হচ্ছে এই ধরনের ফসফরাস অক্সিজেন ডাবল বন্ড তৈরি হওয়া, যেটা এক্সট্রিমলি স্ট্রং বন্ড। তো এই রিয়াকশনটা মেকানিজম আমাদের নেই, মেকানিজম যথেষ্ট কমপ্লিকেটেড, এবং মানে সে মেকানিজম নিয়ে বহুকাল পর্যন্ত ডিসপিউট ছিল। তো যেহেতু নেই, সেগুলো নিয়ে আমরা মাথা ঘামাবো না। উই আর বেসিক্যালি ইন্টারেস্টেড যে কি কি স্টার্টিং মেটেরিয়াল, কি রিয়াকশন কন্ডিশন, প্রোডাক্ট কি। তো ইলিড জিনিসটা কি সেটা একটুখানি জেনে রাখা দরকার। সেটা হচ্ছে এই ধরনের কম্পাউন্ড যেখানে দুটো, একটা ক্যাটায়নিক সাইট আর একটা অ্যানায়নিক সাইট পাশাপাশি থাকবে,
অ্যানায়নিক সাইডটা জেনারেলি কার্বনের হয়। এখন সেটাকে আমরা মডার্ন লিডের ডেফিনেশনে অন্য এলিমেন্টের উপরেও নেগেটিভ চার্জ থাকতে পারে। আর পজিটিভলি চার্জ হেটেরো অ্যাটম সেটা নাইট্রোজেন, ফসফরাস, সালফার এই জাতীয় কিছু একটা হবে। তার মানে এটা বেসিক্যালি একটা 1-2 ডাইপোলার স্পিসিস। তা এই বস্তুটার মধ্যে তুমি বলবে যে এখানে পজিটিভ নেগেটিভ চার্জ কোথায় রে বাবা, আপনি তো ডাবল বন্ড দিয়ে লিখে দিয়েছেন। এটার অ্যাকচুয়ালি একটা রেজোনেন্স ফর্ম আঁকা যায় যেখানে কার্বনের উপরে নেগেটিভ চার্জ এবং ফসফরাসের উপর পজিটিভ চার্জ দেওয়া যায়। খেয়াল করো, নাইট্রোজেনের তলায় আছে ফসফরাস, অতএব কোয়াড্রাভ্যালেন্ট বা টেট্রাভ্যালেন্ট ফসফরাস যদি নাও তাহলে তার মাথায় প্লাস চার্জ আসবে। আর কার্বনের উপরে 3টে সিগমা বন্ড আছে, একটা লোন পেয়ার আছে, অতএব মাইনাস চার্জ আছে। নর্মালি এই জায়গাটা যদি নাইট্রোজেন থাকতো তাহলে এখানটায় কোনো ডাবল বন্ড রাখতে পারতাম না, কারণ নাইট্রোজেনের আশেপাশে 10টা ইলেকট্রন করা যায় না। কিন্তু ফসফরাস যেহেতু থার্ড রো এলিমেন্ট, তার লো লাইন ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে, তাই সে নিজের ভ্যালেন্সি এক্সপ্যান্ড করতে পারে। এই যে দুটো রেজোনেন্স ফর্ম, এটাকে বলা হয় ইলিন ফর্ম, অ্যাজ ইফ অ্যালকিনের মতো, তাই নাম দেওয়া হয়েছে ইলিন ফর্ম। আর এই পার্টটাকে বলা হয় ইলিড ফর্ম, যেমন ধরো অ্যালকিল হ্যালাইড, অ্যাজ ইন হ্যালাইট এক্স মাইনাস, অর্থাৎ এটাকে আয়নিক ফর্মটাকে বোঝানোর জন্য আমরা ইলিড ফর্ম বা হ্যালাইড নকলে নামটা দেওয়া হয়েছে ইলিড ফর্ম। তো এটাকে তুমি যে কোনোভাবেই লিখতে পারো, প্লাস মাইনাস চার্জ সেপারেশন করেও লিখতে পারো, ডাবল বন্ড দিয়েও লিখতে পারো। কিন্তু এর সাথে যদি কার্বনিলের রিয়াকশন করা যায় তাহলে সে ডাবল বন্ড অক্সিজেন থেকে ডাবল বন্ড সি তৈরি করে। এবং ওর গায়ে যে জিনিসটা আছে, এখানে আমরা যে ফসফরাস ইলিডগুলো দেখছি সেটা বেসিক্যালি একটা জাস্ট একটা CH2 মাইনাস আছে, তাহলে সেই CH2টাকে ও ডেলিভার করে দেবে। ফসফরাস ইলিড বা ফসফোনিয়াম ইলিড তৈরি করার উপায় সোজা, তুমি করেসপন্ডিং অর্গানো হ্যালাইডটা নাও, যে কার্বনটা তোমার ফসফরাসের সঙ্গে যুক্ত থাকবে এবং যে কার্বনটা আলটিমেটলি কার্বনিল কার্বনের সঙ্গে যুক্ত হবে। তো সেই অর্গানো হ্যালাইডের এই কার্বনটা ইলেকট্রোফিলিক, হ্যালোজেনটা লিভিং গ্রুপ, এর উপরে তুমি যদি রিয়াকশন করো তাহলে বাইমলিকিউলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হয়ে এখানে ফসফোনিয়াম সল্ট তৈরি হবে। এই ফসফোনিয়াম সল্টে PPH3+ এর প্রেজেন্সের জন্য এই হাইড্রোজেন যথেষ্ট পরিমাণে অ্যাসিডিক, একে যদি প্রপার স্ট্রেংথের বেস দিয়ে ট্রিট করা হয় তাহলে এখানে মাইনাস হয়ে যাবে এবং আমরা ইলিডটা পেয়ে যাবো। এই ইলিডটা একটা নিউক্লিওফাইল এবং এই ইলিড নিউক্লিওফাইলটা কার্বনিল ইলেকট্রোফিলিসিটিকে এক্সপ্লয়েট করে সেখানে নিউক্লিওফিলিক অ্যাটাক করতে পারে ইত্যাদি নানা রকমের ব্যাপার হয়। সেখানে কিছু কিছু ইন্টারমিডিয়েট আছে যেগুলো বিটেন ইন্টারমিডিয়েট, অক্সাফসফেটেন ইন্টারমিডিয়েট, তার মধ্যে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমরা জাস্ট যদি দেখতে চাই যে ভিটিক রিয়াকশনে হচ্ছেটা কি, তাহলে আমরা দেখবো কার্বনিল কার্বনটা কোথায়। ফসফরাস ইলিডে ফসফরাসের উপরে কোন গ্রুপটা আছে, এখানে CH2 গ্রুপ আছে আর এখানে আছে সাইক্লোহেক্সেন গ্রুপ, সাইক্লোহেক্সেন মইটি। তাহলে এখান থেকে কার্বনিল অক্সিজেনকে সরিয়ে দাও, এখান থেকে ট্রাইফিনাইল ফসফিনকে সরিয়ে দাও, কার্বনিল অক্সিজেন আর ট্রাইফিনাইল ফসফিন জুড়ে তৈরি করো PH3P ডাবল বন্ডেড ও ট্রাইফিনাইল ফসফিন অক্সাইড। আর এই কার্বনটার সাথে এই কার্বনটাকে ডাবল বন্ড দিয়ে জুড়ে দাও, তাহলে যেটা পাবে সেটা হচ্ছে তোমার অ্যালকিন। ঠিক পরেরটা খেয়াল করো, আমরা এখানে যখন ফসফোনিয়াম ইলিড বানিয়েছি তখন আমরা মিথাইল ব্রোমাইড থেকে শুরু করেছিলাম, তাতে একটা কার্বন আছে, অতএব আমাদের ফসফোনিয়াম ইলিডেও একটা কার্বন থাকে, সেই একটা কার্বনই অ্যালকিনের কার্বনে যোগ হবে। তো এখানে আমরা শুরু করেছি ব্রোমোসাইক্লোপেন্টেন নিয়ে, তার উপরে PPH3 দিয়েছি, তাহলে PPH3+ হচ্ছে, ফসফোনিয়াম সল্ট হয়েছে, সেটাকে বিউটাইল লিথিয়াম দিয়ে করেসপন্ডিং ফসফোনিয়াম ইলিড হয়েছে। তার মানে এখানটায় কিন্তু 5 কার্বন ইউনিট আছে, যেটা সম্পূর্ণভাবে জুড়বে গিয়ে এই কার্বনের সঙ্গে এই অক্সিজেনটা উঠে যাবে। দেখো, খেয়াল করে দেখো, এই পার্টটা এসছে বেঞ্জালডিহাইড থেকে, এই পার্টটা এসছে আমার ইভেনচুয়ালি এটা এসেছে আমার অর্গানোব্রোমাইডটা থেকে, যে অর্গানোব্রোমাইডটা ফসফোনিয়াম সল্ট হয়েছিল এবং তারপরে ফসফোনিয়াম ইলিড হয়েছে। এবার এর অনেক ভ্যারিয়েশন আছে, অনেকগুলো সিলেক্টিভিটি গল্প আছে, কিন্তু তার মধ্যে আমরা যাব না। আমরা বেসিক ফ্রেমওয়ার্কটুকু দেখবো। ভিটিক রিয়াকশন থেকে তুমি ইলিডের ডেফিনেশন এক্সপেক্ট করতে পারো, একটা ফসফোনিয়াম ইলিডের এক্সাম্পল চাইতে পারে তোমার কাছে, ফসফোনিয়াম ইলিড কোথা থেকে বানানো হয় সেটা জানতে চাইতে পারে, বা সিম্পল শর্ট নোট লিখতে দিতে পারে, বা তোমাকে বলতে পারে এইটা থেকে এইটা বানাবো, আমি কি করে বানাবো। মানে একটা কার্বনিল থেকে যদি আমরা একটা অলিফিন বানাতে চাই তাহলে কি দিয়ে বানাতে হবে, তাহলে মানে অলিফিনের তোমাকে আগে খুঁজে বার করতে হবে যে কার্বনিল ফ্র্যাগমেন্টটা কোন অংশটা সাপ্লাই করেছে অলিফিনে, তাহলে সেই অলিফিনের যে রেস্ট পার্টটা আছে সেটা ভিটিক রিয়েজেন্ট থেকে আসবে এবং করেসপন্ডিং ভিটিক রিয়েজেন্টটা তোমাকে তখন আঁকতে হবে, যেটা আমরা এতক্ষণ ডেমনস্ট্রেট করলাম। এরপরে যে রিয়াকশন দুটো, সেই রিয়াকশন দুটো তোমার চেনা রিয়াকশন, কারণ এটা তুমি ডেফিনেটলি 10+2 লেভেলে পড়ে এসেছো বা হয়তো বা তার আগেও পড়েছো। বেসিক্যালি রিডাকশন রিয়াকশন, কার্বনিলের রিডাকশন। এবার কার্বনিল রিডাকশন তো 2 রকম হতে পারে, একটা হচ্ছে কার্বনিল রিডাকশন করে অ্যালকোহল বানানো যায়, কার্বনিলকে রিডাকশন করলে
সেকেন্ডারি অ্যালকোহল হতে পারে যদি কিটোন দিয়ে শুরু করি, আর যদি আমাদের প্রাইমারি অ্যালডিহাইড নিয়ে শুরু করি তাহলে প্রাইমারি অ্যালকোহল। তো অ্যালকোহলে কার্বনিলের অক্সিজেনটা রিটেন্ড হয়, কিন্তু এরকম রিডাকশন রিয়াকশনও আছে যেখানে কার্বনিলের অক্সিজেন সম্পূর্ণভাবে রিমুভড হয়ে যায়, এদেরকে আমরা বলে থাকি ডি অক্সিজেনেশন রিয়াকশন। সেরকম দুটো মেথড আমাদের এখানে আছে সিলেবাসে, একটা হচ্ছে ক্লেমেনসেন রিডাকশন আর একটা হচ্ছে উলফ-কিশনার রিডাকশন। ক্লেমেনসেন রিডাকশনটাতে অ্যালডিহাইড বা কিটোন নিয়ে শুরু করা হয়, তার সাথে জিঙ্ক আমালগাম দেওয়া হয় কনসেন্ট্রেটেড HCl মিডিয়ামে, প্রপার সলভেন্ট দিয়ে রিফ্লাক্স করা হয়। তার ফলে যেটা হয় সেটা হচ্ছে সি ডাবল বন্ডেডও চলে গিয়ে এখানটায় CH2 গ্রুপ তৈরি হয়। CH2 কে আমরা মিথিলিন বলি, তার মানে দিস ইজ বেসিক্যালি an aldehyde or ketone getting converted into its methylene counterpart. ফর এক্সাম্পল আমরা এখানটায় একটা দেখছি যেখানে একটা কিটো অ্যাসিড নেওয়া হয়েছে, কার্বক্সিলিক অ্যাসিড আছে, কার্বনিল গ্রুপ আছে, এবং এটা একটা অ্যারোম্যাটিক কিটো। তো এটার উপর যদি আমরা টলুইন মিডিয়ামে জিঙ্ক আমালগাম কনসেন্ট্রেট HCl দিয়ে রিফ্লাক্স করি, দেখো কার্বনিল কিটো কার্বনিলটা CH2 হয়ে গেছে। ওই একই কার্বনিল গ্রুপ কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপের মধ্যে থাকলেও সেটা কিন্তু রিডিউসড হয়নি, তার মানে রিয়াকশনটা কেমোসিলেক্টিভ। কেমোসিলেক্টিভ এই ধরনের রিয়াকশনকে বলা হয় কেমোসিলেক্টিভ রিয়াকশন। কেমোসিলেক্টিভ দু রকমের ফাংশনাল গ্রুপ আছে, ক্লোজলি অ্যানালগাস রিঅ্যাক্টিভিটি, কিন্তু একটা রিয়াকশন করছে আর একটা রিয়াকশন করছে না। এর সিনথেটিক ইউটিলিটি কি? সিনথেটিক ইউটিলিটিটা অ্যাকচুয়ালি সেম 3-তে আমরা যখন অ্যারোম্যাটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন পড়েছিলাম তখন তার সাথে আমরা ফিল্ডক্রাফট অ্যাসাইলেশন রিয়াকশনটা পড়েছি। ফিল্ডক্রাফট অ্যাসাইলেশনে বেঞ্জিন রিং এর সাথে একটা অ্যাসাইল ক্লোরাইডের লুইস অ্যাসিড AlCl3 প্রেজেন্সে রিয়াকশন করি, আমরা একটা অ্যাসাইল বেঞ্জিন তৈরি করি। এই পুরো গ্রুপটাকে আমি অ্যাসাইল গ্রুপ বলতে পারি, এবং এই গ্রুপটা বেঞ্জিন রিং এর মধ্যে ঢুকে গেছে, H+ কে বের করে দিয়েছে, অতএব এটা একটা অ্যারোম্যাটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। এবং এইটার যদি আমরা রিডাকশন করি ক্লেমেনসন রিডাকশন, তাহলে এটা CH2 হয়ে যাবে, অর্থাৎ আমরা একটা অ্যালকিল বেঞ্জিন পাবো। এই অ্যালকিল বেঞ্জিনকে যদি সরাসরি ফিডেলক্রাফট অ্যালকাইলেশন রিয়াকশন করে বানানোর চেষ্টা করা হয় তাহলে নানা রকমের সমস্যা হবে। যেহেতু এটা একটা প্রাইমারি সেন্টার, অতএব আমরা যদি 1 2 3 4 5 6 1 ক্লোরোহেক্সেন নিয়ে যদি বেঞ্জিন রিং এর উপরে রিয়াকশন করার চেষ্টা করি, সেক্ষেত্রে রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন টেক ওভার করে নেবে। দ্বিতীয়ত, বেঞ্জিন রিং এর ভেতরে যদি অ্যালকিল গ্রুপ ইন্ট্রোডিউস করা হয়, তো অ্যালকিল গ্রুপ ইলেকট্রন রিলিজিং ইন নেচার হওয়ার জন্য বেঞ্জিন রিংকে সে ফার্দার অ্যারোম্যাটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের জন্য অ্যাক্টিভেট করে দেয়। তার ফলে সেকেন্ড একটা অ্যালকিল গ্রুপ ঢুকে যেতে পারে, সেকেন্ডটা ঢুকে গেলে আরো অ্যাক্টিভ হয়ে গেল, তখন থার্ডটা ঢুকে যেতে পারে, অর্থাৎ পলি অ্যালকাইলেশন প্রবলেম হতে পারে। অতএব এই ধরনের গ্রুপকে ঢোকাতে গেলে আমাদের আগে অ্যাসাইলেশন করে তারপর সেটাকে রিডাকশন করাটা বেটার, কারণ অ্যাসাইলেশনের ফলে যে অ্যাসাইল গ্রুপ ঢোকে সেটা কিন্তু ইলেকট্রন রিলিজিং নয়, সেটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, এবং যার জন্য এই বেঞ্জিন রিংটাকে সে ফার্দার অ্যারোম্যাটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনে প্রমোট করে না, এবং এখানে রিঅ্যারেঞ্জমেন্টের কোনো চান্স নেই, যার ফলে তোমার কার্বন স্কেলিটন যেটা চাইছো সেটাই ঢুকবে। আর ঢোকার পর সেটাকে যদি প্রপার কন্ডিশনে রিডাকশন করতে পারো তাহলে তুমি তোমার টার্গেট অ্যালকিল বেঞ্জিনে পৌঁছতে পারো, যে অ্যালকিল বেঞ্জিন সরাসরি ফিডেলক্রাফট রিয়াকশন করে বানাতে পারা যাচ্ছিল না, ফর দ্য প্রবলেমস দ্যাট আই হ্যাভ অলরেডি মেনশন। কিন্তু এই যে ক্লেমেনসন রিডাকশনের কিছু সমস্যাও আছে, যেমন তোমার কম্পাউন্ডের মধ্যে যদি অ্যাসিড লেবাইল গ্রুপ থাকে, অ্যাসিড লেবাইল মানে যারা অ্যাসিডিক মিডিয়ামে রিয়াকশন করে ফেলে, যেমন টারশিয়ারি অ্যালকোহল, টারশিয়ারি অ্যালকোহলকে অ্যাসিড মিডিয়ামে দিলে এলিমিনেশন রিয়াকশন হয়, অর্থাৎ এই পাশের কার্বন থেকে হাইড্রোজেন বেরিয়ে যায় আর এই ওইচটা বেরিয়ে যায়, দিয়ে এখানে ডাবল বন্ড হয়ে যায়। তার মানে তুমি যদি এইখানে এই কিটো হাইড্রক্সি কিটো এই কম্পাউন্ডটার, কিটো অ্যালকোহল এই কম্পাউন্ডটার প্রিভেনশন রিডাকশন করতে যাও, তাহলে রিডাকশন তো হবে, অ্যাট দ্য সেম টাইম এখানে তোমার অ্যালকোহলটাও কিন্তু চলে যাবে। এটা একটা আনডিজায়ার্ড সাইড রিয়াকশন, অতএব এই কম্পাউন্ডের রিডাকশনের জন্য আমরা ক্লেমেনসন রিডাকশন কিন্তু ব্যবহার করতে পারবো না, অ্যাসিড সেন্সিটিভ সাবস্ট্রেটের জন্য ব্যবহার করা যায়। জিঙ্ক অ্যামালগাম কনসেন্ট্রেটেড HCl এটা এমন একটা রিডিউসিং এজেন্ট যেটা কার্বনিল বাদ দিয়ে অন্য জিনিসকেও রিডিউস করতে পারে, সেরকম গ্রুপ যদি থাকে, ধরো NO2 গ্রুপ যদি থাকে, তো নাইট্রোবেঞ্জিনের রিডাকশন টু অ্যানিলিন সেটা আমরা করে থাকি টিন HCl দিয়ে বা জিঙ্ক HCl দিয়ে, তো সেই জিঙ্ক HCl তো এখানে আছে। তাহলে এখানটায় আমরা যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে 1 2 3 প্রাইম নাইট্রো অ্যাসিটোফেনন, এই 3 প্রাইম নাইট্রো অ্যাসিটোফেননকে রিডাকশন করেছি। আমার এক্সপেকটেশন হচ্ছে যে এই জায়গাটা রিডিউসড হয়ে গিয়ে CH2Me হয়ে যাবে, সেটা হবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এই NO2টাও কিন্তু সার্ভাইভ করবে না, এটা NH2 হয়ে যাবে। এটাও তো আমি চাইছি না, কারণ যে রিয়াকশন মানে যদি আমার ডিজায়ার্ড আউটকাম এইটা হয় যে দুটোকে একসাথে রিডাকশন করবো, তাহলে তো ক্লেমেনসন রিডাকশন দি বেস্ট ট্রিটমেন্ট, কারণ সবই রিডিউসড হয়ে যাচ্ছে। কিন্তু আমার লক্ষ্য যদি হয় যে আমি এখানটায় CH2Me বানাবো কিন্তু এখানটায় NH2 হবে না, এটা NO2 থাকবে, তাহলে ক্লেমেনসন রিডাকশনটা খুব একটা ভালো আইডিয়া না।
ক্লেভেনসন রিডাকশন যেরকম অ্যাসিডিক মিডিয়ামে করা হয়, সেরকম সেকেন্ড মেথডটা হচ্ছে উলফ-কির্চনার রিডাকশন, এবং এর একটা মডিফিকেশন আছে, সেটা হচ্ছে ভুয়াং-মিল্নন মডিফিকেশন। তো তার মধ্যে অত যাওয়ার দরকার নেই। এটার ফিলোসফিটা হচ্ছে এরকম যে প্রথমে একটা কার্বনিল কম্পাউন্ড থেকে আমরা এগুলো বানিয়েছিলাম, যে নাইট্রোজেন বেস নিউক্লিওফাইল, যেমন হাইড্রক্সিলামিন, সেমিকার্বাজাইড, ফিনাইল হাইড্রাজিন, এই জাতীয় জিনিস দিলে সেখানে শিফ বেস লিঙ্কেজটা তৈরি হয়, ইমিন টাইপ লিঙ্কেজ তৈরি হয়, সি ডাবল বন্ডেড এন্ড। যেমন সেমিকার্বাজাইড যদি দিই তাহলে সেমিকার্বাজন তৈরি হবে, বা হাইড্রাজিন যদি দিই তাহলে হাইড্রাজন তৈরি হবে। এই ধরনের ডেরিভেটিভ বানানোর পর তাদেরকে যদি স্ট্রংলি অ্যালকালাইন মিডিয়ামে হিট করা হয়, তাহলে সেখান থেকে আমরা এই সি ডাবল বন্ডেডও রিমুভড হয়ে গিয়ে CH2 পেতে পারি। সি ডাবল বন্ডেডও অ্যাকচুয়ালি এখানে নেই, এখানে যেটা আছে সেটা হচ্ছে সি ডাবল বন্ডেড এন। এটাকে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে হিট করলে তুমি এখান থেকে নাইট্রোজেন এবং কার্বন ডাই অক্সাইডকে বেরোতে দেখবে, অ্যামোনিয়াকেও বেরোতে দেখবে, আর এই হাইড্রোজেনকে যদি হিট করো তাহলে এখান থেকে নাইট্রোজেন বেরোবে। মেকানিজম সিলেবাসে নেই, আমরা যাব না। এটার জন্য প্রচণ্ড হাই টেম্পারেচার লাগে, যে জন্য হুয়াং মিননান বলে একজন চাইনিজ অর্গানিক কেমিস্ট, তিনি যখন আমেরিকাতে কাজ করছিলেন তিনি একটা মডিফিকেশন করেছিলেন, যে এর জন্য একটা হাই বয়েলিং সলভেন্ট দাও। দেখো 190 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার লাগছে। তো এটা নর্মালি জল বা এই জাতীয় সাবস্টেন্সে করার কথা ভাবাই যায় না, কারণ জল তো 200 ডিগ্রি সেন্টিগ্রেড অব্দি থাকবে না, তো 100তেই ভেপার হয়ে চলে যাবে। তো এর জন্য ইথিলিন গ্লাইকল ব্যবহার করে। ইথিলিন গ্লাইকল এক্সটেন্সিভলি হাইড্রোজেন বন্ডেড, তার ইন্টারমলিকুলার অ্যাসোসিয়েশন ইজ ভেরি স্ট্রং, অ্যান্ড দেয়ারফোর ইটস আ হাই বয়েলিং সলভেন্ট, যেটা তুমি খুব সহজেই উইলফ-কির্চনার রিয়াকশনে ইউজ করতে পারো। একটা এক্সাম্পল, এটাও একটা অ্যারোমেটিক কিটোন, এখানকার মতোই, শুধু ফিনাইলের জায়গায় এখানে একটা অ্যারাইল গ্রুপ আছে, যে অ্যারাইলটা বেসিক্যালি একটা 4-ফেনক্সি ফিনাইল গ্রুপ। তো এটাকে আমরা হাইড্রাজিন দিয়েছি, তার হাইড্রাজিন হাইড্রেট দিয়েছি, এটা 85% দেওয়া আছে, মানে এটা 100 ml যদি সলিউশন হয়, তার মানে তার মধ্যে N2H4 আছে 85%। KOH দেওয়া হয়েছে, তার মানে ইন সিটু রিয়াকশন মিডিয়ামে এই হাইড্রাজিন দিয়ে হাইড্রাজনটা তৈরি হবে এবং সেটা রিডিউসড হবে। আর হাই বয়েলিং সলভেন্ট হিসেবে দেওয়া আছে আমাদের ইথিলিন গ্লাইকল। এবার এটাকে টেম্পারেচার তুলে হিট করো, তাহলে দেখো আবার কেমোসিলেক্টিভ রিডাকশন, এটা COH থেকে যাচ্ছে, এই জায়গাটাতে রিডাকশন হয়ে যাচ্ছে, CH2 হয়ে যাচ্ছে। অবভিয়াসলি এখানে KOH আছে, মানে এটা অ্যাকচুয়ালি CO মাইনাস হবে, কার্বক্সিলেট হবে। কিন্তু আমরা যখন এটাকে আইসোলেট করবো তখন আমাদের অ্যাসিডিফাই করে দিতে হবে, রিয়াকশন মিডিয়ামটাকে ওয়ার্ক আপ করে দিতে হবে, তাহলে আমরা এখানে CO2H পেয়ে যাবো। কিন্তু যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কার্বনিক রিডিউসড হচ্ছে, বাট COH এর কিন্তু কোনো রিডাকশন নেই। তো এখানে হাইড্রোজেন ইনসিটু তৈরি করে করতে পারো, বা অলরেডি হাইড্রোজেন বানিয়ে নিয়ে তারপর KOH দিয়ে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে হিট করতে পারো, সিল টিউবে হিটিং করতে পারো, সে যা ইচ্ছা করো। যেমন এই জিনিসটা অবভিয়াসলি এসছে অ্যাসিটোফেনন থেকে। এই জায়গাটাতে যদি তুমি এখানে CN ডাবল বন্ডটাকে কেটে দাও, তার মানে এই পার্টটা এসছে হাইড্রাজোন থেকে, আর এখানে নিশ্চয়ই C ডাবল বন্ডেডও ছিল, অর্থাৎ অ্যাসিটোফেনন ছিল। অফকোর্স এই জিনিসটা এসছে সাইক্লোহেক্সানন থেকে এবং N2H4 থেকে। তো সাইক্লোহেক্সাননকে কেউ যদি তোমাকে বলে যে সাইক্লোহেক্সানন থেকে সাইক্লোহেক্সেন বানাও, তো তুমি উলফ-কির্চনার করতে পারো। উলফ হচ্ছেন লুডউইগ উলফ, যিনি জার্মান, অস্ট্রিয়ান জার্মান, আর কির্চনার ইনি হচ্ছেন রাশিয়ান, আর ক্লেভেনসেন ইনি অ্যাকচুয়ালি সুইডিশ। তো তুমি ওটা এই ট্রান্সফরমেশনটা কিন্তু তুমি সাইক্লোহেক্সানন থেকে সাইক্লোহেক্সেন, এটা কিন্তু তুমি ক্লেভেনসেন দিয়েও করতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই, কারণ এখানে কোনো অ্যাসিড লেভাইল গ্রুপ কিছু নেই। অ্যাসিডোফেনন থেকে যদি বলে যে EHCH2 বানাও, ইথাইল বেঞ্জিন বানাও, তো তাহলে সেটা এটা দিয়ে করা যাবে। ক্লেভেনসন যেরকম এক্সট্রিমলি অ্যাসিডিক কন্ডিশনে করা হয় এবং যার ফলে অ্যাসিড লেভাইল গ্রুপদের রাখা যায় না, ঠিক তেমনই উলফ-কির্চনারটাও এক্সট্রিমলি বেসিক মিডিয়ামে করা হচ্ছে এবং বেস্ট লেভাইল গ্রুপদের তুমি রাখতে পারবে না। বেস্ট লেভাইল গ্রুপ মানে অ্যালডিহাইড, কিটোন এসব যদি থাকে, তাদের মধ্যে যদি আলফা হাইড্রোজেন থাকে, তাহলে খুব প্রবলেম হবে। কি ধরনের প্রবলেম হবে? সেক্ষেত্রে তারা তাদের এইসব আলফা কার্বনে যদি স্টিরিওকেমিস্ট্রি থাকে, অর্থাৎ এই জায়গাতে যদি কাইরাল সেন্টার থাকে, তাহলে রেসিমাইজেশন হয়ে যেতে পারে, অর্থাৎ একটা এনানসিওমার থেকে আরেকটা এনানসিওমারে কনভার্ট হয়ে যেতে পারে, স্পন্টেনিয়াসলি অপটিক্যাল অ্যাক্টিভিটি লুজ করে যেতে পারে, অথবা সেখানে অ্যালডোল টাইপ রিয়াকশন হয়ে যেতে পারে। পার্টিকুলারলি অ্যালডিহাইড, যারা নাকি হাইলি ইলেকট্রোফিলিক, তাদের জন্য অ্যালডোল টাইপ রিয়াকশন হতে পারে। এবং অর্গানোহ্যালাইডস যদি থাকে, এই ধরনের ব্রুমিন টোমিন এই ধরনের কোনো জিনিস যদি থাকে, তারা কিন্তু এলিমিনেশন রিয়াকশন করে দেবে। কারণ এখানে যেরকম অ্যালকোহল অ্যাসিড মিডিয়ামে এলিমিনেশন হয়, বেস মিডিয়ামে অর্গানোব্রোমাইডের পাশের কার্বন থেকে হাইড্রোজেন খেয়ে বাইমলিকিউলার এলিমিনেশন অত্যন্ত কমন রিয়াকশন, এবং তার ফলে এখানে এইটা রিডাকশন তো হলো, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তুমি এখানটাতে রিডাকশন সাথে সাথে এখানটায় এলিমিনেশন পেয়ে যেতে পারো, যেটা তোমার ডিজায়ার্ড আউটকাম নয়। অতএব এই ধরনের কম্পাউন্ডকে রিডাকশন করার সময় আমাদের প্রবাবলি
ক্লেভেনশন রিডাকশন করাটা বেটার, আবার এই ধরনের কম্পাউন্ডকে রিডাকশন করার সময় প্রবাবলি উলফ কিশনার করাটা বেটার। তার মানে এই মেথড দুটো সর্ট অফ একটা আরেকটা কমপ্লিমেন্টারি। এস্টার, ল্যাকটো বা অ্যামাইড এই জাতীয় জিনিস যদি থাকে তাহলে তারাও কিন্তু এই প্রচন্ড বেসিক কন্ডিশনটাকে সার্ভাইভ করে না এবং দে আর নোন টু আন্ডারগো হাইড্রোলাইসিস রিয়াকশন। সেক্ষেত্রে সেটাও তো তোমার ডিজায়ার্ড আউটকাম নয়। তোমার কম্পাউন্ডের মধ্যে CO2Me বা CO280 বা CONH2 গ্রুপ আছে, তুমি চাও যে তার কিছু না হোক, কার্বনিল একটা অন্য কোথাও একটা কিটোন বা অ্যালডিহাইড আছে সেটা রিডাকশন। কিন্তু সেক্ষেত্রে তোমার উলফ কিশনারটা খুব একটা ভালো টেকনিক নয়, বিকজ ইট ইনভলভস দি use of potassium hydroxide at a very high concentration, and as a result of this, the CO2Me group or the CONH2 group, they can be hydrolyzed to corresponding carboxylates. So উলফ কিশনার রিয়াকশন তাদের জন্য ব্যবহার করাটা ঠিক হবে না। এছাড়াও কার্বনিলকে রিডাকশন করে যে অ্যালকোহল বানানো হয়, যেমন কিটোনকে রিডাকশন করে সেকেন্ডারি অ্যালকোহল, অ্যালডিহাইডকে রিডাকশন করে প্রাইমারি অ্যালকোহল, এগুলো করা হয় লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বা সোডিয়াম বোরোহাইড্রাইড দিয়ে। হোপফুলি অ্যালকোহল প্রিপারেশনের সময়ে সেই জিনিসগুলো তোমরা দেখেছো। এই জায়গাটাতে আমাদের এটা ডিসকাশন করার স্কোপ নেই, বিকজ সিলেবাসে এই দুটো রিডাকশনই মেথড মেনশন করা রয়েছে। সো I hope that these concepts have made sense to you. If you have any confusions, please let me know in the class. I thank you for your patience and I will be seeing you in the next one.